আর মাত্র কয়েকটি গার্ডার বসলেই উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করবে মেট্রো রেলের লাইন। শেষ প্রায় ৮০% কাজ। বিজয় দিবসেই চালুর প্রত্যাশা। করোনা টিকার প্রথম চালান এখন দেশে। ভারতের উপহার ২০ লাখ ডোজ হস্তান্তর। এ মাসেই আসবে আরও ভ্যাকসিন। প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন, জানালেন প্রধানমন্ত্রী। ঘর পাচ্ছেন ৬৬,০০০ হতদরিদ্র পরিবার। দেয়া হবে ২% করে খাস জমিও। কাল হস্তান্তর। এবং সিরিজ নিশ্চিতে দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বধে বোলিংয়ে বৈচিত্র্য আনার প্রত্যাশা। ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজও। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। আংশিক নয়, পুরোপুরি অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কার্যক্রম এই বিজয় দিবসেই চালুর সিদ্ধান্তে অনড় সরকার। যদিও নির্ধারিত সময়ের মাত্র ১০ মাস বাকি থাকতেই উত্তরা থেকে আগারগাঁও প্রায় ৮০% কাজ শেষ হলেও পরের ধাপে কাজ হয়েছে মাত্র ৫৫%। তবু আত্মবিশ্বাসী তারা। যদিও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিবেচনায় বিকল্প পরিকল্পনাও আছে বলে জানান তারা। রাশেদ জীবনের রিপোর্ট। এগিয়ে আসছে ডেডলাইন, লক্ষ্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই বিজয় দিবসেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। ডিপো এলাকার ভূমি উন্নয়নের কাজ কিন্তু শতভাগ শেষ হয়েছে বহু আগে। বাকি যে 7টি ধাপ রয়েছে সেই ধাপের কাজও কিন্তু সমানতালে এগিয়ে যাচ্ছে, যে কারণে সার্বিক অগ্রগতিতে তার প্রভাব পড়ছে। ডিসেম্বর ২০২০ পর্যন্ত সবশেষ অগ্রগতির তথ্য বলছে এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৫৫%-এর কিছু বেশি। উত্তরার প্রথমে যে কয়টি স্টেশনে এপ্রিলের ট্রায়াল রানের পরিকল্পনা রয়েছে সেখানে কাজ প্রায় শেষের পথে। রেলের স্লিপার বসানোর কাজ শেষ, বাকি শুধু বৈদ্যুতিক লাইন টানা। এদিকে দিনরাত এক করে চলছে স্টেশন নির্মাণের কাজ। প্রথম 5টি স্টেশন বাদ দিলেও আগারগাঁও পর্যন্ত কাজ এগিয়েছে অনেক দূর। তবে আরেকটু এগিয়ে গেলেই ধাক্কা খেতে হয়। পিলার বসালেও গার্ডার বসানোর কাজ হয়নি। ফার্মগেট, কাউরান বাজার এলাকা পেরিয়ে গেলেই কাজের অগ্রগতি ৪৯.47%। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে লক্ষ্য ধরেই কাজ চলছে। আমরা এই টার্গেটটা মাথায় রেখেই যেহেতু কাজ করছি, আমরা এই মুহূর্তে এই টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না। একটা লম্বা আটকাতে আমরা না পড়ে যাই, তাহলে আমরা এখনো বিশ্বাস করি যে আমরা এটা টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। আপাতত বিকল্প পরিকল্পনা না ভাবলেও পরিস্থিতি বিবেচনায় যদি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করতে হয় সেই প্রস্তুতিও আছে বলে জানান এমআরটি এর ব্যবস্থাপনা পরিচালক। আগারগাঁও গেলেই কিন্তু দেখবেন যে আপনার 3টা ভায়াডাক্ট করতেছে, একসাথে 3টা ভায়াডাক্ট করতেছে। এগুলি আমরা কাজ করি বলে আমরা সবসময় এটা দৃষ্টিতে রাখি। তার অর্থই হলো ওই ট্রেনটা এখান থেকে এসে সে ব্যাক করার জন্য একটা সুযোগ রাখা হয়েছে। কাজে কারিগরিভাবে আগারগাঁও পর্যন্ত চালু করতে কোনো অসুবিধা নাই। মিরপুর 10 নম্বর থেকে আর মাত্র কয়েকটি গার্ডার বসলেই উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করবে মেট্রো রেলের লাইন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মাঠে মাঠে সরিষা ফুল। ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। বাণিজ্যিকভাবে মধু আহরণের খবর থাকছে সংবাদের শেষাংশে। অবশেষে ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ। গতকাল সকাল 11টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২০ লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান। পরে এগুলো নিয়ে যাওয়া হয় ইপিআই সংরক্ষণাগারে। বুধবার বেলা 11টার কিছু পরে কুয়াশা ভেদ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমান। অবশেষে করোনার রক্ষা কবচ বাংলাদেশের মাটিতে। সবকিছু আগেই তৈরি ছিল। ঘণ্টাখানেক আগে রানওয়েতে অপেক্ষা করছিল ইপিআইয়ের 2টি কার্গো ভ্যান। দ্রুতই আনলোড শেষে সেগুলো রওনা হয় তেজগাঁওয়ের পথে। 2টি ভ্যানে ছিল বাংলাদেশ ভারতের প্রতি ভালোবাসার ছাপ। দুপুর 1টা নাগাদ ঢাকা জেলা ইপিআই সেন্টারে চলে আসে প্রতিবেশীর উপহার করোনার প্রথম টিকা। 20 লাখ ডোজই রাখা হয়েছে এই সংরক্ষণাগারে। অত্যাধুনিক এই স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে। জানানো হয় এমন টিকা সঠিক তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই এর। র্যান্ডম স্যাম্পলিং পরীক্ষা করতে প্রত্যেকটাতেই আমরা 2 থেকে 8 ডিগ্রির মধ্যেই পেয়েছি।
কোনোটা 3 কোনোটা 4 ডিগ্রি সেলসিয়াসে পেয়েছি। অতএব আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি। অবশেষে স্বস্তির সুবাতাস। করোনার এই 20 লাখ ডোজ যেন এই মহামারী মোকাবেলায় বাংলাদেশকে এগিয়ে নিল আরও এক ধাপ। এখন দেখার বিষয় এর বিতরণ প্রক্রিয়া কতখানি সুষ্ঠুভাবে শেষ করতে পারে বাংলাদেশ। এদিকে স্টোরেজ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, জানান রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়াল টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবেন, আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব। সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব। ট্রায়াল রানের পরে আমরা সারা দেশে যে ডিপ্লয়মেন্ট করতেও তো সময় লাগবে। এছাড়া 25 জানুয়ারি বাংলাদেশের কেনা 3 কোটি ডোজের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড যুদ্ধে বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে লড়ার প্রত্যয় জানালো ভারত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 2 মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর কাছে ভারত সরকারের উপহার টিকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশেই সর্বোচ্চ সংখ্যক টিকা উপহার পাঠিয়েছে ভারত। টিকা সহযোগিতার মাধ্যমে 2 দেশের সম্পর্ক আরও জোরালো হলো বলে মন্তব্য করে মন্ত্রীরা বলেন, অনেক উন্নত দেশে টিকা না পৌঁছালেও ভারতের সহযোগিতায় বাংলাদেশ তা পেয়ে গেছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে মোদী সরকারের কোভিড টিকা কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশে এলো 20 লাখ ডোজ। বৃহস্পতিবার দুপুর 1:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে প্রতীকীভাবে এ উপহার তুলে দেন ভারতীয় হাইকমিশনার। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশকে টিকা উপহারের মাধ্যমে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রাখল ভারত। পাশাপাশি কোভিড মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন ভারতীয় হাইকমিশনার। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত 20 লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয়া প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের যে অঙ্গীকার করেছেন, এটি তারই প্রতিফলন। অনুষ্ঠানে মহামারীর সময় টিকা দিয়ে ভারতের পাশে থাকার দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে সরকারের মন্ত্রীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে দেশটির ভূমিকা। টিকা উপহারকে বন্ধুত্বের নিদর্শন মন্তব্য করে আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক এগিয়ে যাবে নতুন মাত্রায়। ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। উই আর ওয়ান অফ দি আর্লিয়েস্ট, আই শুড সে, ইন দ্য ওয়ার্ল্ড যারা আগে ভাগে ভ্যাকসিন পাওয়ার সুযোগ পেয়েছে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 3 কোটি ডোজ টিকা যথাসময়ে পেতে ভারত সরকারের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী। ভারত সরকারকেও অনুরোধ করব যাতে আমরা সঠিকভাবে এই ভ্যাকসিনটি পাই সময় মতো। আমাদের আগামী 6 মাসে প্রত্যেক মাসেই 50 লক্ষ করে ভ্যাকসিন আসার কথা। এ মাসে আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে এবং আমরা 35 লক্ষ লোককে এই ভ্যাকসিন আমরা দিতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে সম্ভাব্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ মাসেই আরও ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কোভিড দুর্যোগে ভ্যাকসিন উপহার দেয়ায় নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। আপনারা জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। কাজে আমরা এ ব্যাপারে কীভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ এই করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। যা এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো সেটাই আমরা আশা করি। যা এর মধ্যেই আজকে আমরা উদযাপন করছি আমাদের এই শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এই আয়োজন করবার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা চাই যে এই বিশ্ববিদ্যালয় আবার তার পুরনো গৌরব ফিরে পাক। আর তাছাড়া আজকে যেমন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের সারা বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়, যে পূর্ব গৌরব আবার ফিরে আসবে।
এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং এই জায়গা থেকেই অর্থাৎ আমাদের সকল অর্জনের বাতিঘর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, এই প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন হতে যাচ্ছে আগামীকাল। হতদরিদ্রদের একসাথে প্রায় ৭০,০০০ বাড়ি ও ২% করে খাস জমি তুলে দেওয়ার নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ। ঠিকানাবিহীন এই মানুষগুলো স্থায়ী বাড়িতে ওঠার আনন্দে উদ্বেল। তারা মনে করছেন শুধু আবাসন নয়, এই উদ্যোগ তাদের নতুন করে বাঁচার নিশ্চয়তা দেবে। বাগেরহাটের শরণখোলা থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রায় ৮০ বছরের প্রৌঢ় ফরাজি মিয়া যত্ন আর আদরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নতুন বাড়ির ঘর বারান্দা সহ সবকিছু। উপকূল ঘেঁষা বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা শরণখোলার ভূমিহীন এই বৃদ্ধ সারা জীবন খেটেও বন্দোবস্ত করতে পারেননি নিজের কোনো ঠিকানার। জীবন সায়ান্নে তার সেই হতাশা এখন দূর হবার পথে। আমি খুব কষ্ট হচ্ছে এই জায়গা আমার দেশে, আমি শেখ হাসিনার ধন্যবাদ দিচ্ছি, আমার গুরুজন। তার মতো এমন ৯ লাখ হতদরিদ্র পরিবারকে আশ্রয়ন ২ প্রকল্পের মাধ্যমে স্থায়ী নিবাস গড়ে দিচ্ছে সরকার। বাগেরহাটের প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই এলাকায় ভিটেমাটিহীন এমন ২০০ পরিবারের মানুষ এখন নতুন বাড়ি পেয়ে আরও আত্মবিশ্বাসী, বাঁচার আনন্দে। খুব আনন্দ। এইরকম একখান ঘরকে আমরা উড়াইতে পারতাম, জিন্দগিতে উড়াইতে পারতাম না। সরকার দেশি বিদে আমরা পাইছি, নাহলে আমাদের পক্ষে জীবনে করা সম্ভব ছিল না। বন্যা হইলে আমরা সাইক্লোন যাওয়া লাগবে, এখন আর যাওয়া লাগবে না, এখন আমাকে পাকা বাড়ি আছে, তুমি এখানে থাকা যাবে বাচ্চা লইয়া। শনিবার সারা দেশে একযোগে ৭০,০০০ সেমি পাকা ঘর ও খাস জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৩৫ বর্গফুটের ২ কক্ষ বিশিষ্ট এই বাড়ি আবাসনের পাশাপাশি নিশ্চিত করবে প্রান্তিক নিঃস্ব মানুষের স্যানিটেশন ব্যবস্থাও। মুজিব বর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে যে তালিকা করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ৮,৮৫,৬২২টি পরিবার। এই দ্বিকক্ষ বিশিষ্ট ঘরটি বিনা পয়সায় মুজিব বর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে ১,৭৫,০০০ টাকা। সংশ্লিষ্টদের দাবি, একসাথে এত বাড়ি হস্তান্তরের এই মানবিক উদ্যোগ বিশ্বে নজিরবিহীন। ভূমিহীন এবং গৃহহীন মানুষদের গৃহদানের যে উদ্যোগ, তাতে করে সবার জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। দৃষ্টিসীমায় খোলা আকাশকে সাথী করে উপকূল অঞ্চলে যেসব হতদরিদ্র মানুষ বসবাস করতেন, এই সুদৃশ্য বাড়ি পেয়ে তাদের অনুভূতি এখন স্বপ্ন পূরণের সমান। দেবাশিস রায়, সময় সংবাদ, শরণখোলা, বাগেরহাট। করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি আগে থেকেই গুজব ছড়াচ্ছে মন্তব্য করে সেসবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার টিকা সংগ্রহ ও টিকাদান স্বচ্ছতার সঙ্গেই সম্পন্ন করবে বলেও আশ্বস্ত করেন তিনি। বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ কার্যক্রমে কথা বলেন ওবায়দুল কাদের। টিকা আসার আগেই বিএনপি নেতারা লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গাম অবিরাম বাজিয়ে যাচ্ছেন। বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তারা এখন করোনা টিকা নিয়ে অপপ্রচার শুরু করেছে। জনকল্যাণে নিবেদিত শেখ হাসিনা সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে নতজানু করে রাখার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় তিনি কথা বলেন। এ সময় বর্তমান পরিস্থিতি থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। 50 বছরের পরেও একটা সুষ্ঠু রাজনৈতিক কাঠামো নির্মাণ করতে পারেনি। আজকে একটা ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশ তার যে স্বতন্ত্র স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাকে ভুলে গিয়ে সে অন্য জায়গায় তার যে নতজানু হয়ে থাকুক, এইভাবেই একটা পরিকল্পনা চলছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে এগিয়ে যাই। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা গতকাল বিকেলে বসুরহাটের রূপালী চত্বরে সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। দলে পদপদবি বা বড় নেতা হওয়ার কোনো লোভ নেই বলেও জানান আব্দুল কাদের মির্জা। আমরা করব না, আমরা গণদোলায় টোলা এগিন জানি না, এগিন জীবনে কারো করিও না, এগিন আপনাকে অভ্যাস আছে, আপনারা হারে। তবে ওই ফরিদপুরের বাঙ্গাল মানুষ একদিন আপনার বিচার করবে। সংযত হয়ে কথা বলুন, বঙ্গবন্ধু পরিবারকে কলঙ্কিত করবেন না, যে পরিবার আমাদের আদর্শ। দেশরত্ন শেখ হাসিনা বলল আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের কোন কমিটিতে থাকবে না, যেই কমিটিতে ৬০০ জন ৭০০ জন নেতা। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর পদ্মা নদীতে রাস্তা তৈরি করে বালু উত্তোলন করছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতা। এছাড়া ইজারাকৃত স্থানের বাইরে দিন রাত পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও ট্রাকে করে পরিবহনের কারণে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পারও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বর্ষা মৌসুমে টইটুম্বর থাকলেও প্রমত্তা নদী পদ্মার বুকে এখন চরজেগে ধুধু বালুচরে পরিণত হয়েছে। প্রায় ১৭ কোটি টাকায় রাজশাহীতে ৫টি বালুমহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। তার একটি চরশ্যামপুর ও দিয়ার খিদিরপুর বালুমহাল। তবে সেখান থেকে ৭ কিলোমিটার দূরে তালাইমারি সংলগ্ন পদ্মা নদীতে রাস্তা তৈরি করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতা। এক ব্যক্তির করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, সবসময় ট্রাক চলাচলের কারণে ধুলাবালি উড়ে এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের কষ্ট হয়েছে খুব, ধুলা বালুতে রান্না বাড়া খাওয়া দাওয়ার খুব অসুবিধা। আমরা খাইতে বসি, তাও মনে করি যে আমরা বাসা বসে থেকে আমরা খাইতে পারি না, মানে খিটখিচে হয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে নানা অজুহাত দেখিয়ে নিজের পক্ষে সাফাই গাইলেন প্রভাবশালী এই নেতা। দেশীয় প্রযুক্তির ডেটার দ্বারা যে আমি বালিটা তুলবো, এটা কি আমি হেলিকপ্টার দিয়ে নেবো না অন্য কোনো পন্থা দিয়ে শহরের মধ্যে সরাসরি ডেজার ভিড়ে তেরবো, পাইপ ভিড়ে তেরবো? আপনি আপনারাই উত্তরটা দেন। আমি আমার কার্যক্রম স্থগিত করেছি, আমি আমার ডেজার সবই হটিয়ে নিয়ে গেছি, কিছু পাইপ হয়তো পড়ে আছে আপনারা যেটা দেখেছেন। এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যখনই কোনো ব্যক্তি ওখান দিয়ে বালু পরিবহন এবং বালু কাটার অপপ্রচেষ্টা চালাবে, তখনই সাথে সাথে আমাদের নলেজে সেটা চলে আসবে। আমরা আমাদের সেই মেকানিজম ঠিক করে রেখেছি, যদি এরকম দু একটা ঘটনা ঘটে থাকে বা ঘটে, আমরা সাথে সাথে সেটা আইনানুগ ব্যবস্থা নেব। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর রাজশাহীতে 5টি বালুমহাল ইজারা দেয়া হয়। এর মধ্যে পবা উপজেলায় 1টি, গোদাগাড়িতে 2টি, চারঘাটে 1টি ও বাঘায় 1টি বালুমহাল রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পদ্মা সেতু ঘিরে ভ্রমণের জন্য এমভি ডিঙি জাহাজের মাধ্যমে পদ্মা ক্রুজের পথ চলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এর উদ্বোধন করেন। জাহাজে করে আমন্ত্রিত অতিথিরা পদ্মা সেতু এলাকা ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পদ্মা সেতু ঘিরে নানা সম্ভাবনার একটি রিভার ট্যুরিজম, আর সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 41 দিনের মাথায় এই পর্যটনের সূচনাতে পদ্মা ক্রুজের অভিষেক হলো। এই ক্রুজের উদ্বোধনের পর পদ্মা সেতু কেন্দ্রিক পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা জানান পর্যটন প্রতিমন্ত্রী। পিএসডিতে কিন্তু আমাদের ট্যুরিজমের একটা পাইওনিয়ার রোল প্লে করবে। পৃথিবীর বুকে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলা তুলে ধরার ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা রাখতে পারেন। রিভার ট্যুরিজম প্রসারে মুজিব বর্ষে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এমভি ডিঙ্গি নামের দোতলা এই জাহাজের মাধ্যমেই পদ্মা ক্রুজ যাত্রা শুরু করেছে। 80 জন পর্যটক এই জাহাজে একসাথে ভ্রমণ করতে পারবেন, আর রাতে কেবিন সুবিধা সহ থাকতে পারবেন 46 জন পর্যটক। শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম 2 মাস আমরা এটা ডিসকাউন্ট করে প্রত্যেকের জন্য 1800 টাকা পর্যন্ত করেছি। স্টুডেন্টের জন্য একটা আলাদা করেছি, বিকজ অফ আমরা চাই এই স্টুডেন্টরা এই বড় মাইলফলকটা দেখুক।
গর্বের সেতু আর পদ্মার নৈসর্গিক সৌন্দর্য দেখে অভিভূত পর্যটকরা। এই যে নির্মল স্বচ্ছ জলের উপরে এরকম একটি নৌযানে ভ্রমণ করতে কেনা চায়। এই ব্রিজটা একদম বহির্বিশ্বের মতোই, সবকিছু কেমন জানি খুবই উন্নত লাগতেছে। সারা বিশ্বের লোক এখানে আসবে ট্যুরিজম উপভোগ করার জন্য। নিরাপত্তায় শতভাগ লাইফ জ্যাকেট, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং জাহাজের সাথে সার্বক্ষণিক থাকবে একটি রেস্কিউ বোট। কর্তৃপক্ষ বলছে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা এবং দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 পর্বে 3 ঘন্টা করে পদ্মা ভ্রমণের সুযোগ থাকবে। আর ভরা পূর্ণিমার রাতে পুরো রাত জুড়ে পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ রাখা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গত বছর এ সময় 1 কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 120 থেকে 130 টাকা, অথচ এবার বিক্রি হচ্ছে মাত্র 23 থেকে 25 টাকায়। পেঁয়াজের এই ভরা মৌসুমে চাষিদের লোকসানের মুখেই দাম আরও কমার ইঙ্গিত শ্যামবাজারের পাইকারদের। তবে চড়েছে ভোজ্য তেলের দর। অন্য সব নিত্যপণ্যের দাম বিক্রেতারা স্থিতিশীল বললেও বাজারে এসে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। রাজধানীর নিত্যপণ্যের বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। পুরান ঢাকার শ্যামবাজার, এখান থেকেই চাহিদার প্রায় সবটুকু পেঁয়াজ যায় রাজধানীর বিভিন্ন বাজারে। অনেকের মতোই সরাসরি এই বাজারে পেঁয়াজ বিক্রি করতে এসেছেন শরীয়তপুরের আরিফ আর রাজবাড়ির রমজান। দুই চাষিরই দাবি কেজিতে লোকসান 2 থেকে 3 টাকা। 50-55 হাজার টাকার বিঘা প্রতি খরচ গেছে আমাদের, আর বেচতে এসে 40-42-35 হাজার টাকা আমাদের বাড়ি নিতে পারতেছি না। প্রতি বিঘায় প্রায় 50 মন 60 মন হবে আর কি পেঁয়াজ। বাজার আজকে আমি পেঁয়াজ বিক্রি করলাম 23 টাকা 70 পয়সা করে। একই দশা শ্যামবাজার পেঁয়াজ নিয়ে আসা প্রত্যেক চাষির। দাম কমতির বাজারে পাইকাররা জানান আগামী কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব দেশি পেঁয়াজেই, কোনো আড়তে নেই ভারতীয় পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজ আমাদের মার্কেটে নিয়ে লোকাল পেঁয়াজের চাহিদাটা বেশি। 2-3 দিন আগে 27-28 টাকা বিক্রি হয়েছে, আজকের বাজারে 22 থেকে 25 মাথায় বিক্রি হয়েছে। বাইরের পেঁয়াজ দরকার হইতো না, বাংলাদেশের পেঁয়াজই স্বয়ংসম্পূর্ণভাবে অগতপক্ষ হালি পেঁয়াজ আসা পর্যন্ত এই মুড়ি কটা কভার করতে পারত। রাজধানী ঘুরে দেখা গেল স্থিতিশীল সরু ও মোটা চালের বাজারে বিক্রি কমেছে অনেকটা। যে আমদানিটা চালটা হয়েছে এটা পরিপূর্ণ বাজারে আসলে বাজারটা আরো কমবে। এলসির মালটা না ঢুকতো তাইলে মালের দাম অবশ্যই আরো বাড়তো। এখন স্থিতিশীল আছে, মানুষ বেচা বিক্রি কেনাকাটাটা কম করতে। এদিকে লাগাম ছাড়া ভোজ্য তেলের বাজারে নাভিশ্বাস ভোক্তাদের। অন্য সব নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও বিক্রেতারা জানান চাহিদা মতো যোগান মিলছে না দেশি চিনির। তেলের দাম বাড়তেছে, প্রায় 1 মাস ধরে শুধু বাড়তি আছে 460-70, এখন ওইটা 580-90 এরকম চলে। লাল চিনি সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। অন্য পণ্য তেমন এক লেভেলেই আছে। প্রাইস আসলে তুলনামূলকভাবে আমি যে কয়টা জিজ্ঞেস করছি দাম একটু বাড়তি। এখন শুধু তেল না, ডাল চিনি সবকিছুই বাড়তে, এটা দেখারও কেউ নাই, শোনারও কেউ নাই। বাজারে বিক্রি কমেছে মশলা জাতীয় পণ্যের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাঘের শুরুতে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রংপুরে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে কর্মহীন হয়ে পড়ছেন দিনমজুর ও শ্রমিক শ্রেণী। একই চিত্র উত্তরের বেশিরভাগ জেলায়। তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁওবাসী। শীত নিবারণে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে বসেছিলেন ছিন্নমূল মানুষ। হাসপাতালেও বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে তীব্র শীতের প্রভাবে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর রকি। ধন্যবাদ জাফর। জানুয়ারির প্রথম থেকে কিন্তু শীত তীব্র অনুভূত হচ্ছিল এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং বর্তমানে এই শীতের যে তীব্রতা তা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে হানা দিয়েছে বলা চলে। এখন আজকে কিন্তু প্রচন্ড কুয়াশা আমরা অনুভূত হচ্ছি। গত এক সপ্তাহ জুড়ে কিন্তু এই জেলায় যে তাপমাত্রা তা কিন্তু সর্বনিম্ন রেকর্ড করা হচ্ছিল 6.5 থেকে 8-9 এর মধ্যে সীমাবদ্ধ ছিল এবং আজকের তাপমাত্রা আমরা স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি 9.6 এখানে রেকর্ড করা হয়েছে এবং এই তাপমাত্রার কারণে কিন্তু হঠাৎ এই শীতের প্রখরতা বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রা। তীব্র শীতে শীতার্ত মানুষের দুর্ভোগের খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। চাঁদপুরে পাইকারি বাজারে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, ফলে দামও কমেছে বেশ। তবে উৎপাদনের খরচটুকুও তুলতে না পেরে হাসি নেই কৃষকের মুখে। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট।
চাঁদপুরের পাল বাজার জেলার সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার এটি। শীতের এই সময় সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে বাজারে। মিলছে ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, টমেটো, শিম সহ নানা ধরনের সবজি। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম কমেছে। এরপরও প্রচণ্ড ঠান্ডায় ক্রেতার সংখ্যা কম বলে দাবি সবজি ব্যবসায়ীদের। আর ঋণের টাকায় সবজি আবাদ করে উৎপাদনের খরচ তুলতে না পেরে লোকসান গুনছেন কৃষকেরা। যে কোনো সবজি সব মালের এখন বেশি আমদানি, সেই পরিমাণে আমাদের ক্রেতা খুবই কম। পালে বাজারে আছে মাল কিনি, কারণ হলো এখানে ভালো শাকসবজি পাওয়া যায় এবং জিনিসগুলোর দামে কম পাওয়া যায়, সেফ পাওয়া যায়। ন্যায্য মূল্য পাচ্ছি না, কম ব্যস্ত হয়, কোনো মুহূর্তে ব্যবসা টিকে লাগছে। সাধারণ জনগণ বা ক্রেতা যতই বলে যে মজুত করে সিন্ডিকেট করে এরা কারসাজি করে দাম বাড়ায়, কিন্তু আসলে কাঁচামালের এরকম কোনো সুযোগ নেই। প্রতিদিন ভোর 7টা থেকে রাত 8টা পর্যন্ত চলা এ বাজারে কোটি টাকার লেনদেন হয় বলে দাবি বাজার সংশ্লিষ্টদের। সময় সংবাদ, চাঁদপুর। সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে নাটোরেও, এতে কমেছে দাম। সে খবর জানাতে শহরের স্টেশন বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, চলতি সপ্তাহের শেষ দিনেও কিন্তু আবারও নাটোরে সব কমতে শুরু করেছে সবজির দাম। বিশেষ করে গত 2 দিনের ব্যবধানে আলু, টমেটো, ফুলকপির দাম কিন্তু আবার 2 থেকে 3 টাকা কমে বিক্রি হচ্ছে। এছাড়া বিশেষ করে অন্য সবজিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। যা আপনি জানেন যে বিষয়টি হচ্ছে যে কৃষকরা কিন্তু এই চলতি মৌসুমের শুরুতে যে দামটি কম ছিল সেই কমের প্রেক্ষিতে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হলেও ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু একটা দামের ভালো অবস্থান কিন্তু কৃষকরা পেয়েছিলেন। এখন জানুয়ারির শুরু থেকেই কিন্তু দাম আবার কমা শুরু করেছে। যে আলু কমে 2 টাকা কমে 10 থেকে 11 টাকার মধ্যে বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে আজকে, সেটা 12 টাকার আলু, 12-13 টাকার আলু। বিশেষ করে 15-17 টাকার টমেটো 14-15 টাকার বিক্রি হচ্ছে। ফুলকপি যেটি বলতে পারি 8 থেকে 10 টাকায় গত 2 দিন আগেও বিক্রি হলেও আজকে কিন্তু ফুলকপি আমরা দেখছি যে 5 থেকে 6 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি যেটি বিষয় 15 থেকে 16 টাকার বেগুন কিন্তু আজকে 10 থেকে 12 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া যেটি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলতে গেলে আমরা বলতে পারি পেঁপে স্থিতিশীল অবস্থায় রয়েছে, 12 টাকা কেজি, 10 থেকে 12 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া যা 18 থেকে 20 টাকার মধ্যে ছিল সেটি কিন্তু একই অবস্থায় রয়েছে মিষ্টি কুমড়ার। তবে যেটুকু বলতে পারি যে আপনার ফুলকপি, বাঁধাকপিতে কিন্তু একটি বড় ধরনের লোকসান খাচ্ছেন নাটোরের কৃষকরা। যেটি বাঁধাকপি তারা বাঁধাকপি 5 থেকে 60 টাকায় বিক্রি হলো, চলতি সপ্তাহের শুরু থেকে প্রতি পিস বাঁধাকপি কিন্তু 3 টাকা করে বিক্রি শুরু হয়েছে। আপনি জানেন এখানে যে একটি এগ্রোভিত্তিক যে কোম্পানিগুলো ছিল তারাও কিন্তু এই বাঁধাকপি দাম কমিয়ে দেওয়ার পিছনে একটা বড় ধরনের তারা সিন্ডিকেট রয়েছে। সেই এগ্রোভিত্তিক কোম্পানিতে যে বাঁধাকপি 10 থেকে 12 টাকা কেজি কেনা হলেও চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে কিন্তু তারা 4 থেকে 4.5 টাকার মধ্যে বাঁধাকপি কেনার কারণে কৃষক প্রান্তিক পর্যায়ে বাজারে এই বাঁধাকপির দামগুলো বড় ধরনের কমে আসছে। গত বছর যেটুকু আমরা বলতে পারি যে বিষয়টি ছিল ফুলকপি কিন্তু আপনার যে গত বছর যে 230 হেক্টর উৎপাদন হলেও চলতি বছর কিন্তু দাম ভালো থাকার কারণে ফুলকপির চাষে কিন্তু এবার একটু আগ্রহ কৃষকদের বেড়েছিল। এ কারণে কিন্তু এবছর ফুলকপি যেটা 283 হেক্টর জমিতে চাষ হয়েছে। এছাড়া টমেটো যেটি বলতে পারি গত বছরের থেকে টমেটো কিন্তু এবার চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর টমেটো 189 হেক্টর আবাদ হলেও এবার কিন্তু সেই টমেটো আবাদ হয়েছে 244 হেক্টর জমিতে। যেটি বিষয় আরেকটি বসা যায়, সিম এর উৎপাদন কিন্তু দাম না পাওয়ার কারণে কৃষকরা গত বছর থেকেই সিম চাষিদের মধ্যে একটা হতাশা ছিল। সে কারণে কিন্তু সিমের দাম কিন্তু এবার
কম পেলেও এ কারণ চলতি জানুয়ারি মাসের শুরু থেকে সিমের দাম কমে আসলেও যে চলতি মাসের শুরু থেকে যা সিমের দাম কমে আসলেও কিন্তু এ কারণে সিম চাষের আগ্রহ কমে আসে। গত বছরের থেকে সিম কিন্তু এবার প্রায় 50 হেক্টরের মতো কম হয়েছে। ভাই যে বিষয়টি আমরা বলতে পারি, জেলার কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য নিশ্চয়তার প্রাপ্তির জন্য সরকারের কাছে একটা জোর দাবি জানিয়েছেন। তারা দাম নেবে হতাশার মধ্যে রয়েছেন। তো এই ছিল স্টেশন বাজার থেকে সবজি সর্বশেষ পরিস্থিতি। নাটোরের স্টেশন বাজার থেকে সেখানকার সবজির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। ঘন কুয়াশার কারণে রাত থেকে বঙ্গবন্ধু সেতু বন্ধ করে দিয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এতে সেতুর উভয় পারে আটকা পড়েছে শত শত গাড়ি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ চরমে। সে খবর জানাতে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। রিঙ্কু, ধন্যবাদ জাফর। আজকে কিন্তু ভোর থেকে ঘন কুয়াশা এবং তীব্র ঠান্ডা সিরাজগঞ্জ অনুভূত হচ্ছে এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ কিন্তু বঙ্গবন্ধু টোল প্লাজার টোল সংগ্রহ কিন্তু বন্ধ রেখেছে, যে কারণে উভয় পারে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এই যে পশ্চিম পারে। এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে পণ্যবাহী ট্রাক আমরা কিন্তু আসলে বেশি লক্ষ্য করছি এবং এই কারণে সেতুর উভয় পারে যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে কিন্তু প্রায় 15 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। তো আমরা ভোর থেকে দেখছি এবং এইখানে যানজটের কারণে কিন্তু যাত্রী এবং চালকদের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে সেতু কর্তৃপক্ষ যেটি বলছে, আমরা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে কিন্তু আসলে মাঝে মাঝে কিন্তু আসলে সড়ক ঘটনা ঘটে, যে কারণে কিন্তু এই সেতুর টোল প্লাজা থেকে টোল সংগ্রহ বন্ধ রাখা হয়। সড়ক দুর্ঘটনা রোধ কল্পে এই বন্ধ রাখা হয়, যে কারণে সেতুর দুপারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু এই যানজট নিরসনে ভোর থেকে কাজ করছে। আমরা দেখছি যে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ, পাশাপাশি ট্রাফিক বিভাগের যে সকল পুলিশ রয়েছে তারা কিন্তু এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু আসলে যানজট নিরসনে কাজ করছে। আপনি জানেন যে এই সিরাজগঞ্জের এই বঙ্গবন্ধু সেতু দিয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোট 27টি জেলার কিন্তু আসলে পরিবহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে, যে কারণে সেতু বন্ধ থাকার কারণে যানবাহনগুলো চলাচল করতে পারছে না, যে কারণে এই সেতুর দুপারে কিন্তু তীব্র যানজটের আমরা লক্ষ্য করছি ভোর থেকে। এবং পণ্যবাহী ট্রাক যেগুলো আছে, কারণ রাত্রে থেকে সেগুলো চলাচল শুরু করেছে, যে কারণে ভোর রাত থেকে বন্ধ থাকার কারণে কিন্তু এই সকল পণ্যবাহী ট্রাকের কারণে কিন্তু অনেকটাই আসলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেটি বলছে যে ভোর থেকে তারা কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা এখানে তারা অপেক্ষা করছে এবং চালকরা যেটি বলছে যে তাদের কিন্তু আসলে এই যে পণ্যবাহী ট্রাক যেগুলো রয়েছে সেগুলো, আমি তাদের সাথে কথা বলেছি এবং যে সকল ঢাকাগামী যাত্রী রয়েছে আমরা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা এই যানজটের কারণে তারা কিন্তু অপেক্ষা করছে, যে কারণে তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি যদি একজন চালকের সাথে আমরা একটু কথা বলতে চাই, যে আপনি একটু বলবেন যে কতক্ষণ যাবত আপনি এখানে আটকে আছেন? আমরা রাত্র 1টা থেকে আটকে আছি, 1টা বাজে থেকে আমরা ব্রিজ ওই পাশ থেকে এখনো পর্যন্ত আমরা পুরো জামে আছি। আমাদের যে কি অবস্থা আমরা নিজেরাও জানি না। এটা ভিতরে পত্রিকা আছে আজকের প্রত্যাশা। জি, আপনি কিন্তু শুনছিলেন যে একজন চালক বলছিলেন যে সে কিন্তু আসলে তিনি মধ্যরাত থেকে আসলে এখানে তিনি আটকে আছেন যানজটের কারণে, তিনি কিন্তু এখনো বের হতে পারছেন। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে এই যে ঠান্ডার মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে এই মহাসড়কে। কারণ পুলিশ যেটি বলছে যে মধ্যরাত থেকে কিন্তু এই সেতু কর্তৃপক্ষ তাদের টোল প্লাজা কিন্তু আসলে বন্ধ রেখেছে, যে কারণে সেতুর উভয় পারে যানজট সৃষ্টি হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু এই মহাসড়কে তারা অবস্থান করছে। আর চালকদের যেটি বলছে যে পণ্যবাহী ট্রাক যেগুলো রয়েছে তারা যেটি বলছে যে পণ্যবাহী ট্রাকে এগুলা বন্ধ রয়েছে, তারা আসলে কখন নাগাদ গন্তব্যে পৌঁছাতে পারবে সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। তো এক কথা বলা যায় যে সেতুর পশ্চিম পারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পশ্চিম পাড় থেকে প্রায় হাতিকুণ্ডুল পর্যন্ত 15 থেকে 20 কিলোমিটার আসলে এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজট কখন নাগাদ কমবে, কারণ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে ঘন কুয়াশা না কাটলে তারা কিন্তু আসলে টোল প্লাজা খুলবে না।
তো এই ছিল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে যানজটের আমার কাছে সর্বশেষ খবর। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ থাকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। মানিকগঞ্জের সাটুরিয়ায় রাস্তাঘাট সরু হওয়ার কারণে অসুস্থ রোগী, বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া কষ্টকর। বিষয়টি অনুধাবন করে স্বাস্থ্যসেবার মান তৃণমূল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিএনজি চালিত 3 চাকার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। এতে সুবিধা পাচ্ছেন গ্রামের তৃণমূলের মানুষ। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগী আনতে ছুটছে অ্যাম্বুলেন্স, তবে 4 চাকার নয় 3 চাকার। লক্ষ্য মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়া পুরানপাড়া গ্রাম। এখানকার বাসিন্দা জিয়াউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রী গ্রামীণ সিএনজি অ্যাম্বুলেন্সের চালক শফিকুলকে ফোন দেন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 7 কিলোমিটার দূরে গ্রামটি, 2 কিলোমিটার পাকা, বাকিটা এবড়ো থেবড়ো কাঁচা রাস্তা। তারপরও 15 মিনিটেই পৌঁছে যায় রোগীর বাসায়। অ্যাম্বুলেন্সের 2 সহকারী বেড নিয়ে বাড়ির দোরগোড়ায়। মাত্র 5 মিনিটে রোগী অ্যাম্বুলেন্সে। গ্রামীণ অ্যাম্বুলেন্স সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতেই নার্স আর সহকারীরা রোগীকে জরুরি বিভাগের বেডে নেন। দ্রুত চিকিৎসকের সেবা পেয়ে যান অসুস্থ জিয়াউর। শুধু একটা 3 চাকার অ্যাম্বুলেন্স বদলে দিয়েছে সাটুরিয়ায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার চিত্র। সাটুরিয়া উপজেলার ইউনিয়নের সড়কগুলো অনেক সরু। এই রকম চিন্তা থেকে মাথায় আসছিল যে আমরা যদি এরকম কোনো ছোট একটা গাড়ি, যেটা হচ্ছে যে একেবারে খুব সরু রাস্তায়ও চলতে পারবে, এরকম কোনো গাড়িকে যদি আমরা অ্যাম্বুলেন্সে রূপান্তর করতে পারি, তাহলে সাধারণ রোগীদের, প্রত্যন্ত রোগীদের, বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেয় সুবিধা হবে। বেড়েছে সাটুরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর সংখ্যা। সেবা পেয়ে খুশি তারা। আমি সিএনজি অ্যাম্বুলেন্সে দ্রুত আসছি। আমার পেট ব্যথা এবং বমি, মানে এখানে এসে আমি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট পেয়েছি। সিএনজি অ্যাম্বুলেন্সটা আমাদের হসপিটালে আসাতে রোগীরা ভালো সার্ভিস পাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও চিকিৎসকের মতে উপজেলায় সরু রাস্তাঘাটে গ্রামীণ মানুষের সেবার জন্য গ্রামীণ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম সাটুরিয়া উপজেলায় এই 2টা অ্যাম্বুলেন্স আমরা আনছি, শুধু অসহায় মানুষের, খারাপ মানে অসুস্থ হলে তাদেরকে ওইখানে হাসপাতালে চিকিৎসকের পৌঁছে দেওয়ার জন্য। এমন সাইজের অ্যাম্বুলেন্স যেটা একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেতে পারবে এবং গ্রামীণ কাঁচা যে রাস্তাগুলো ঘাট আছে সেগুলো তো যেতে পারবে। জেলার সাটুরিয়া উপজেলায় 2,60,000 মানুষের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন চিকিৎসক ও 21 জন নার্স রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝপদ্মায় আটকে পড়ে আছে 5টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ। জাফর, পাটুরিয়া দৌলতদিয়া নৌটে কিন্তু রাত মধ্যরাত আর কি 2টা থেকে কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসলে এটা বন্ধ থাকার কারণে যে বাহনের সৃষ্টি হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে, তা যদি আপনাকে একটু দেখাই তো দেখেন যে সেই ক্ষেত্রে কিন্তু এই যে 0 পয়েন্ট, এখান থেকে কিন্তু 3 কিলোমিটার পর্যন্ত এই যানজট রয়েছে পাটুরিয়া ঘাট এলাকাতে। সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তে 86টি আসলে যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা রয়েছে। মোট আসলে 5টি ফেরি। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই দীর্ঘ যানজট কখন যে নিরসন হবে তা কিন্তু আসলে যাত্রী এবং সাধারণত অজানা। আর হচ্ছে সেই ক্ষেত্রে আসলে যদি আমি বলি রাত 12টার পর থেকে কিন্তু আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটে মানিকগঞ্জের সর্বত্রই কুয়াশা পড়তে শুরু করে। তো রাত যত গভীর হতে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আসলে যে কুয়াশাটা মাত্রাটাও কিন্তু বেড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু রাত 2টার দিকে যখন আসলে ঘন কুয়াশা পড়ে, তীব্র কুয়াশার কারণে আসলে পাটুরিয়া দৌলতদিয়া নোটের যে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।
তখন কিন্তু এটা আসলে এটা কর্তৃপক্ষ এটা দুর্ঘটনা এড়ানোর জন্য এটা এই পাটুরিয়া দৌলতদিয়া রোডে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু এখন কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে যে সহস্রাধিক যানবাহন কিন্তু এখানে আটকা পড়েছে। আর আজকের শুক্রবার হওয়াতে কিন্তু এই যানবাহনের সংখ্যা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ছুটির দিন সেই ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কিন্তু কুয়াশার মাত্রাও আরো বাড়ছে। সেই ক্ষেত্রে আসলে কি আমার এখান থেকে 10 গজের বেশি কিছুই দেখা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু এই যে 86টি যানবাহন নিয়ে যে মাঝ পদ্মায় 5টি ছোট বড় ফেরি আটকে রয়েছে, এই তীব্র কুয়াশা এবং শীতে আমি যতটুকু খবর নিয়েছি সেখানে কিন্তু দুর্বিষহ আসলে কষ্টে রয়েছে যারা ওখানে যাত্রী এবং চালকরা যে এটা আটকে পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে এখানকার যে হাজারো যানবাহনের শ্রমিক এবং যাত্রীরা তারা কিন্তু সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে বিশেষ করে নারী এবং শিশু যারা রয়েছে তারা বলছে আসলে যানবাহনের ভিতরে বা বাইরে এসেও তারা ঠিক মতো পয় নিষ্কাশনের ব্যবস্থা তারা পাচ্ছে না। অন্যদিকে কিন্তু ঘাট কর্তৃপক্ষ বলছে যে কয়েকদিনের তুলনায় কনকনে শীতে তারা কিন্তু আসলে কষ্ট করছে। কুয়াশার মাত্রা কমে গেলে কিন্তু তারা ফেরি চলাচল স্বাভাবিক করার তারা চেষ্টা করবে। এই ছিল জাফর আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে এটা আসলে সর্বশেষ খবর। ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে আছে 5টি ফেরি। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে শীতার্ত মানুষ। তাদের খবর জানাতে রংপুরে আছেন, দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, জাফর, আপনি জানেন যে এখন মাঘ মাস চলছে এবং দিনাজপুরে কিন্তু শীতের প্রকোপটা অত্যন্ত বেশি। বিশেষ করে আপনাকে বলতে পারি যে এখানে যে কুয়াশা এবং হিমেল যে বাতাস, আপনি জানেন যে হিমালয়ের পাদদেশে হওয়ার কারণে হিমেল যে বাতাস সেটি কিন্তু এই অঞ্চলে প্রচণ্ড কিন্তু আপনার থাকে। যদিও আপনার গত 2 দিন ধরে তাপমাত্রা আমরা দেখেছি এখানে 13 থেকে 14 ডিগ্রি আপনার ওঠানামা করছে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যদি সূর্যের মুখ দেখা যায় তাহলে তাপমাত্রা বাড়লে মানুষের দুর্ভোগ কিছুটা কিন্তু কিছু কমে আসে। তোমার আমরা দেখেছি যে বিকেল 4টা বা 5টার থেকে কিন্তু এই বাতাসটি শুরু হয় এবং সকাল 9টা 10টা পর্যন্ত এই বাতাসের কিন্তু প্রকোপ আপনার অনেক বেশি থাকে। আপনাকে আরেকটা বিষয় বলতে পারি যে এই শীতের কারণে এই অঞ্চলে সবচেয়ে বেশি যে দুর্ভোগ সেটি হচ্ছে ছিন্নমূল ভাসমান দরিদ্র হতদরিদ্র মানুষ যারা কিন্তু আপনার খেটে খায়, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। অনেকে কিন্তু এই শীতের কারণে আপনার বের হতে তাদের খুব কষ্ট হয়। কষ্ট হওয়ার কারণে তারা যেভাবে তারা কাজের খোঁজে বের হয়, কাজ অনেকে পান এবং অনেকে না পেয়ে তারা ফেরত যান। আর সবচেয়ে বেশি আমরা যেটা দেখেছি যে এই শীতের কারণে কিন্তু আপনার বয়স্ক এবং শিশু যারা আছে তারা কিন্তু কষ্টের মধ্যে সবচেয়ে বেশি পড়ে। এই কারণে যে শীতজনিত রোগে তারা কিন্তু আক্রান্ত বেশি হয়, শ্বাসকষ্ট, নিউমোনিয়া। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্ন হাসপাতালেও কিন্তু তারা আপনার ভর্তি হচ্ছে। আর আমি যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে শহরের লিলির মোড়। এখানে আমরা দেখেছি যে মানুষ সকাল থেকে কিন্তু যারা বের হয়েছে তারা এই বাতাসের মধ্যে কষ্ট করে তাদের যে প্রয়োজনীয় যে কাজ সে কাজ সারার জন্য তারা বের হয়েছে। এবং ইতিমধ্যে দিনাজপুর আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন আগে যে আবহাওয়া বিরাজ করছিল সেটি কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। তবে আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু আপনার আবার তাপমাত্রা আপনার কমে আসবে এবং এই অঞ্চলের মানুষের আবার কিন্তু দুর্ভোগের মধ্যেই পড়তে হবে। তবে আপনাকে যে বিষয়টা বলি যে দিনাজপুরে আপনার যে শীত নিবারণের জন্য যে শীত বস্ত্র বিতরণ সেটি জেলা প্রশাসন থেকে শুরু করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন অনেকে এইখানে আপনার দিয়েছেন। তো দিনাজপুরে শীতের সর্বশেষ এই ছিল জাফর। ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। এতে সেতুর উভয় পরে আটকা পড়েছে শত শত গাড়ি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ
চরমে। সে খবর জানাতে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে আবারও সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাদির তালুকদার। জাফর, আপনি জানেন যে আজ বেশ কিছুদিন যাবত এই যে সারা দেশব্যাপী প্রচন্ড শীত অনুভূত হচ্ছে এবং সেই শীতের সাথে সাথে ঘন কুয়াশায় মানুষের জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়েছে। তো এই আজ এরই ধারাবাহিকতায় আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কিছু এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা গত রাত প্রায় 10:30 থেকে কয়েক দফা বন্ধ থাকার কারণে যেই কারণে আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট করে হাজার হাজার গাড়ি কিন্তু আটকা পড়েছে, বিশেষ করে বঙ্গবন্ধু সেতু গাড়ি কিছুক্ষণ ঘন বিশ হাত দূরে এই কারণে আসলে এই যে যানবাহন চলাচল করতে হচ্ছে ঘন কুয়াশার কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না, বিশ হাত দূরেও পরিস্থিতি দেখা যাচ্ছে না। এই কারণে আসলে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোল প্লাজাটি বারবার বন্ধ করে রেখেছেন এবং এই বন্ধ করে রাখার কারণে এই যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই যে মানুষজন যে এই যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে, সে পৌঁছাতে সময় মতো তারা পৌঁছাতে পারতেছে না, যেই কারণে আসলে চরমভাবে সমস্যায় পড়েছে। বিশেষ করে এই যে নারী এবং বৃদ্ধ যারা রয়েছে এবং শিশু যারা রয়েছে তারা কিন্তু এই যে গাড়ির মধ্যে তারা কিন্তু এই যে দীর্ঘ সময় বসে থাকে, তারা কিন্তু চরমভাবে কষ্টের মধ্যে রয়েছে। বিশেষ করে এই যে তাদের পয় নিষ্কাশন এবং খাবারের যে ব্যবস্থা, শুকনো খাবারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু তারা পাচ্ছে না, যে কারণে এই যে নারী, শিশু এবং বৃদ্ধ বয়সী যে যাত্রীগুলো রয়েছে তাদের কিন্তু অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে। বিশেষ করে এই যে গত এক সপ্তাহ যাবত এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রত্যেক দিন এই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে প্রায় দীর্ঘ যানজট হয়ে চরমভাবে মানবতার জীবনযাপন করছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা থেকে বিস্তারিত। জাফর। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে গাড়ি চলাচল বন্ধ রাখায় দুর্ভোগের খবর জানাতে টাঙ্গাইল এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার। রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে ভোর থেকেই জমে উঠেছে। বেচাকেনা নানা জাতের মাছের সরবরাহে সরগরম থাকে এখানকার এলাকা। সে খবর জানাতে মাছ বাজারটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। নওদাপাড়ায় কিন্তু যে তাজা মাছের যে বাজার সেটি কিন্তু বসেছে, তবে আমরা অন্যান্য দিন যেমন খুব ভোর থেকে বাজার বসতে দেখি, আজকে কিন্তু যেহেতু পুরো শহরই আসলে কুয়াশার চাদরে ঢেকে গেছে এবং ঘন কুয়াশার কারণে কিন্তু উপজেলাগুলো থেকে যে মাছের গাড়িগুলো আসে সেগুলো আসতে দেরি করায় আজকে মাছের বাজারও খানিকটা দেরিতে শুরু হয়েছে এবং সে কারণে আমরা দেখছি যে সেই তুলনায় কিন্তু বাজারে মাছের সরবরাহও কিন্তু কমেছে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে দর দাম একটু আজকে বেশি থাকবে মাছের, কেননা যেহেতু সরবরাহ কম এবং গ্রামগুলো থেকে বা চাষের পুকুর থেকে মাছ আসলে আজকে ভোরবেলায় জেলেরা ধরতে পারেনি শীতের কারণে, এবং এই কারণে কিন্তু আসলে মাছের আজকে সরবরাহ কম এবং ক্রেতার তুলনায় যেহেতু মাছের যোগান কম, সে কারণে দামটি আজকে খানিকটা হলেও বাড়তি। এবং এর পাশাপাশি বলে রাখি যে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, এই ছুটির দিনে কিন্তু অনেকেই আসলে বাসায় থাকেন, যার কারণে আসলে মাছ কিনতে আসেন বা বাজার হাটে কেনাকাটা করে থাকেন। সেটির একটি চাহিদা রয়েছে ক্রেতাদের, সেই চাহিদার সাথে যোগান যখন কম হয় তখন আসলে দাম খানিকটা বাড়তেই হয় এবং এই কারণেই আজকে মাছের দাম আমরা লক্ষ্য করছি কেজি প্রতি প্রায় 30 থেকে 35 টাকা বেড়ে গেছে। অন্যান্য দিন যে মাছ আমরা দেখি লক্ষ্য করেছি কাতল, যেগুলো প্রায় 2 থেকে 2.5 কেজির ওপরে, সেগুলো প্রায় 180 থেকে শুরু করে 210 টাকা পর্যন্ত কেজি পাওয়া গেছে। আজকে কিন্তু সেটি বেড়ে প্রায় 270 বা 265 এর মধ্যে আমরা দেখতে পেয়েছি। এছাড়া রুই মাছ, মিরকা মাছ এবং মিনার কাপ যে মাছগুলো, সেগুলো কিন্তু আসলে দাম বেড়েছে। বাজারে যেহেতু নদীর মাছের আসলে খানিকটা ঘাটতি রয়েছে এবং নদীর মাছের সরবরাহ কম, এবং অন্যান্য ছোট যে মাছগুলো রয়েছে সেই মাছের খানিকটা সরবরাহ কম, খুবই স্বল্প পরিমাণে আছে, সেই কারণে কিন্তু সেই মাছের দামও আমরা লক্ষ্য করছি একটু বাড়তি। সব মিলিয়ে
এখন পর্যন্ত এই বাজারটিতে যারা স্থানীয় যারা ক্রেতারা আছেন, বিশেষ করে বিভিন্ন বাজারের যারা খুচরা বা বিক্রেতা, তারা কিন্তু সাধারণত এখানে সকাল সকাল মাছ কিনতে আসেন এবং তারা মাছ কিনতে এসে আজকে বলছে যে আসলে দাম অনেক বেশি এবং সে কারণে তাদেরকে আসলে পাড়া মহল্লায় তারা যে ফেরি করে মাছ বিক্রি করেন সেখানেও একটু বেশি দরেই বিক্রি করতে হবে। অন্যদিকে দূরের ট্রাকগুলো যেগুলো এখনো এসে পৌঁছচ্ছে, তারা চেষ্টা করছে যে আসলে এই হাক ডাকের মধ্যেই খুব সকাল সকাল মাছটি তারা বিক্রি করতে পারলে আসলে দামটি বেশি পাবেন এবং এই একই সাথে তারা চেষ্টা করছেন যে আসলে যে তাজা মাছ, সেই তাজা মাছ আসলে বিক্রি করার, কেননা তাজা মাছের দামটি এই বাজারে সব থেকে বেশি থাকে এবং এখান থেকে যারা বাইরে আসলে নিয়ে যায়, বাইরের ব্যাপারীরা বিশেষ করে ঢাকা এবং এখান থেকে সব থেকে বেশি মাছ সরবরাহ হয় সিলেটে এবং সেইখানকার মাছ সরবরাহের জন্য অনেক জেলেই বিভিন্ন পুকুর থেকে তারা নিয়ে এসে এখানে যে চৌবাচ্চাগুলো আছে সেখানে রাখেন এবং সেটি জীবিত রাখেন। তবে তার আগে কিন্তু এইভাবেই হাক ডাকের মধ্য দিয়ে, দর কষাকষির মধ্য দিয়ে, নিলামের মধ্য দিয়ে কিন্তু আসলে তারা এই মাছগুলো বিক্রি করে। তবে যারা পুকুর ব্যবসায়ী আছে এবং যারা জেলেরা আছেন, তারা যেটি বলছেন যে আসলে এবারে আসলে শীতের সময় আসলে মাছের রোগ বেশি দেখা যাচ্ছে, যার কারণে আসলে তাদের খুব বেশি পড়তা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। তো রাজশাহীর মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর নওদাপাড়া মাছের আড়ত থেকে সেখানকার বাজার বিক্রির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। যুক্তরাজ্যে এখন পর্যন্ত 50 লাখ মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে দেশটির 42% ব্রিটিশ বাংলাদেশি ভ্যাকসিন নিতে একেবারেই আগ্রহী নন বলে এক জরিপ উঠে এসেছে। যদিও সময় গড়ানোর সাথে সাথে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে প্রবাসীরা আগ্রহী হচ্ছেন। লন্ডন থেকে তানভীর হাসানের ক্যামেরায় শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেনে এখনো পর্যন্ত 3টি ভ্যাকসিনের অনুমোদন মিললেও সাধারণ মানুষের দেহে দেওয়া হচ্ছে ফাইজার ও অক্সফোর্ডের ভ্যাকসিন। টিকা কার্যক্রম আরও দ্রুত পরিচালনা করতে 24 ঘন্টার টিকা কেন্দ্র চালু করা হচ্ছে। অনুমোদিত এসব ভ্যাকসিন কতটুকু হালাল, হারাম কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এসব নিয়ে বাংলাদেশি কমিউনিটির মাঝে নানা আলোচনা এখন বেশ তুঙ্গে। তবে করোনা থেকে বাঁচতে হলে ভ্যাকসিন নেওয়াকে প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সদ্য ভ্যাকসিন নেওয়া অনেকে। অনেকের কাছে শুনছি যে এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আমি বাস্তবে এটার কোনো কিছু, আমার কাছে একটা নর্মাল ইনজেকশনের মতোই মনে হইতেছে। সবাইকে উৎসাহিত করবো ভ্যাকসিন দেওয়ার জন্য, কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমি দিয়ে আসছি, আমি কোনো কিছু ফিল করতেছি না, আমি খুব ভালো আছি। আগামী সেপ্টেম্বরের মধ্যে ব্রিটেনের সবাই এই ভ্যাকসিন কর্মসূচির আওতায় আসবেন বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। প্রবাসী বাংলাদেশিদের যারা এখনো ভ্যাকসিন নেননি, তারাও অপেক্ষায় রয়েছেন এই ভ্যাকসিন নেওয়ার জন্য। অবশ্যই আমি এই ভ্যাকসিনটা আমি নিজে নিব, বিকজ এইটা অনেক উপকারী। আমার মতে সবাই নেওয়া উচিত, আমি নিজেও নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করার জন্য ব্রিটেনের বার্মিংহামে আল আব্বাস ইসলামিক সেন্টার মসজিদটি খুলে দেওয়া হয়েছে, যেখানে প্রতিদিন 500 ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া সম্ভব। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রতি 1 মিনিটে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে 200 জন ব্যক্তিকে। তারপরও ব্রিটেনবাসীর মনে আতঙ্ক কাটছে না, কেননা প্রতি 1 মিনিটে করোনার সাথে লড়াই করে হেরে যাচ্ছেন গড়ে 1 জনেরও বেশি মানুষ দেশটিতে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আয়ারল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা ছিল নিম্নমুখী, কিন্তু গেল কিছুদিন ধরে বাড়ছে মৃতের সংখ্যাও। তবে করোনার তৃতীয় ঢেউয়ে দেশটিতে এখনও কোনো বাংলাদেশের মৃত্যু হয়নি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনার শুরুর দিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকায় বেশ স্বস্তিতেই ছিল আয়ারল্যান্ডের সাধারণ মানুষ। কিন্তু শীতের শুরু থেকেই পাল্টে যায় পুরো চিত্র। যেখানে কিছুদিন আগেও গড়ে প্রতিদিন 5 থেকে 10 জন মারা যেত, সেখানে মৃতের সংখ্যা এখন 60 থেকে 90 জনের বেশি। মৃত্যু না হলেও বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে সংক্রমণের হার। বেশিরভাগ বাংলাদেশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। আমরা অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছি, তাই একজন ভুক্তভোগী হিসেবে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা যেন আর একটু সচেতন হই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি।
সংক্রমণ রোধে পুরো শীত মৌসুমে ঘরে থাকার বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশিরা। এই মুহূর্তে শীত না কমা পর্যন্ত আমরা সবাই নিরাপদে থাকি, সুস্থ থাকি এবং মাস্ক ইউজ করি। এদিকে সংক্রমণ এভাবে বাড়তে থাকলে স্কুলগুলোর চলমান ছুটি 31 জানুয়ারি থেকে বাড়িয়ে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত করা হবে বলে আভাস দিয়েছে আইরিশ কর্তৃপক্ষ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। টিকা কার্যক্রম দ্রুত গতিতে চললেও সুইডেনে এখনও বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির পার্লামেন্টে পাশ করা হয়েছে বিশেষ করোনা মহামারী আইন। এই আইনের নানা বিধিনিষেধের কারণে ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। সরকারের নানা সহযোগিতার পরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাংলাদেশি ব্যবসায়ীরাও। সুইডেন থেকে শফিল আলমের রিপোর্ট। শুরু থেকেই করোনা মোকাবেলায় স্বল্পমেয়াদী কিছু বিধিনিষেধ আরোপ করে মহামারী নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল সুইডেন, কিন্তু করোনা লাগামহীন হওয়ায় দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে বিশেষ করোনা মহামারী আইন। আইন অমান্য করলে যে কোনো ব্যক্তিকে বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকা জরিমানা সহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো। সরকারের এসব বিধিনিষেধ মেনে ব্যবসা করা সহজ নয় বলছেন ব্যবসায়ীরা। আমাদের বিজনেসটা কিছুটা নিম্নমুখী। সত্যি কথা বলতে গেলে আমরা একটা কঠিন চ্যালেঞ্জের ভিতরে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। আশা কথা হচ্ছে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়ে গেছে, এর সফলতা অতি দ্রুত এই সফলতা অর্জন করবো আশা করি। এদিকে সুইডেনে রাত 8টার পর অ্যালকোহল বিক্রি নিষিদ্ধের মেয়াদ আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা মহামারী শুরু থেকেই সুইডেনের ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীরা নানাভাবে চেষ্টা করলেও বিশেষ করোনা মহামারী আইনের ফলে ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখা কঠিন চ্যালেঞ্জ মনে করছেন ব্যবসায়ীরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। আগামী মাসে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 5 লাখ ছাড়াবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব গ্রহণের পর নিজের অফিসে দেওয়া প্রথম ভাষণে তিনি করোনার টিকা কার্যক্রম আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। বুধবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন জো বাইডেন। স্বাক্ষর করেন 10টি নির্বাহী আদেশে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিজের অফিসে প্রথম ভাষণ দেন তিনি। এ সময় তিনি করোনা মহামারী থেকে সাধারণ মার্কিনদের রক্ষা করার উপর জোর দেন। আগামী মাসেই যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 5 লাখ ছাড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি। সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি। Our plan starts with mounting an aggressive, safe and effective vaccination campaign to meet our goal of administering 100 million shots in our first 100 days in office. We're on day 1. নিজের বক্তব্যে ভ্যাকসিনেশন কার্যক্রমের ধীর গতির জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। আগামী 100 দিনে 5 কোটি নাগরিককে টিকা দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। In addition to wearing masks, everyone flying to the United States from another country will need to test before they get on that plane, before they depart, and quarantine when they arrive in America. Executive order I'm signing. বক্তব্যের পর করোনা নিয়ন্ত্রণে পদক্ষেপের অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, নিরাপদে ভ্যাকসিন সরবরাহ, নিরাপদ ভ্রমণ সহ বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। The United States intends to seek a 5-year extension of New START. এছাড়াও একই দিন বক্তব্য রাখেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনিও করোনা মহামারী রোধে বর্তমান মার্কিন প্রশাসনের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। Do only Democrats want কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে আত্মঘাতী 2টি বিস্ফোরণে অন্তত 32 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 73 জন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাবাল শার্কি বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। এখনও কোনো পক্ষ দায় স্বীকার না করলেও ইরাকের সেনাবাহিনী জানিয়েছে ইসলামিক স্টেট IS এই হামলার সঙ্গে জড়িত। খেলার খবর। সিরিজ নিশ্চিতের মিশরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও বোলিংয়ের বৈচিত্র্য দিয়েই ক্যারিবিয়ানদের পরাস্ত করবে শিষ্যরা, মন্তব্য টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসনের। এদিকে প্রথম ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ক্যারিবিয়ানরাও। মিরপুরে ম্যাচটা মাঠে গড়াবে আজ 11:30টায়। অনুশীলন ছিল ঐচ্ছিক, তবে বিশ্রাম শব্দটা পরের জন্য মুলতবি রাখলেন সাকিব তামিম মুশফিকরা। মধ্য দুপুরে নেমে পড়লেন মিরপুরের মাঠে। গা গরম করেই একে একে ইনডোরের পথে টাইগাররা।
প্রথম ম্যাচে স্বাগতিকদের স্কোর কার্ডে সবচেয়ে বেশি রান ক্যাপ্টেনের নামের পাশে থাকলেও উইকেটে ধুঁকতে হয়েছে। উইলো খণ্ডটাকে বাধ্য করতে তাই তামিমের জোর প্রচেষ্টা। সাকিবও ছিলেন ছন্দের খোঁজে। মুশফিক আলাদা করে বোলিং মেশিনে করেছেন অনুশীলন। সাকিব তো বরাবরই সেরা, তবে সিরিজের প্রথম ম্যাচে হাসি মুখে মাঠ ছাড়ার মূল ভিতটা গড়ে দিতে আলাদা করে নজর কেড়েছে পেস ইউনিট। দ্বিতীয় ম্যাচেও থাকবে মুস্তাফিজ হাসানদের ম্যাজিক। ক্যারিবিয়ানদের এই বার্তাও দিলেন টাইগারদের পেস বোলিং কোচ। হাসান অভিষেক ম্যাচে তার পরিশ্রমের ফল পেয়েছে, আর মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। ওর রিস্ক পজিশন নিয়ে কাজ করা হয়েছে, ডেলিভারিগুলো দুদিকেই সুইং করিয়েছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে বোলারদের আরো বৈচিত্র্য দেখতে পাবেন। প্রথমের মতো দ্বিতীয় ম্যাচের আগেও নির্ভর থাকতে মাঠে এসে অনুশীলন করেনি ক্যারিবিয়ানদের ওয়ানডে স্কোয়াড। তবে সাদা পোশাকের ক্রিকেটাররা ছিলেন একাডেমি মাঠে। টিম হোটেল থেকে নিজেদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন পেসার আলজারি জোসেফ। উইকেটে ব্যাট করাটা কঠিন ছিল, তবে এখন আমরা জানি এটার আচরণ কেমন হবে। বাংলাদেশের বোলার ব্যাটসম্যান সবার ব্যাপারে আমাদের ধারণা আরো পরিষ্কার হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমরা ভুলগুলো শুধরে জয়ের জন্য খেলব। সিরিজ নিশ্চিতের মিশনে একাদশে আসতে পারে পরিবর্তন। স্পিনিং উইকেটের কথা মাথায় রেখে রুবেলের পরিবর্তে দেখা যেতে পারে তাইজুলকে। আন্তর্জাতিক সার্কিটে প্রত্যাবর্তনের ম্যাচে জয় দিয়ে শুরু করলেও আজ ঐচ্ছিক অনুশীলনেও বড্ড সিরিয়াস টাইগাররা। মুশফিক বরাবরই মনোযোগী ছাত্র, তবে এদিন তামিম, সাকিব তারাও নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন, ঝালিয়ে নিয়েছেন নিজেদের টেকনিকগুলো। তা থেকেই প্রতীয়মান হয় উইন্ডিজের বিপক্ষে সিরিজে এগিয়ে থেকেও এক চুল ছাড় না দেবার মানসিকতা এখন টাইগারদের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। গাইবান্ধায় অনুষ্ঠিত হলো পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট। করোনার এই সময়ে স্থানীয় পুলিশ প্রশাসনের মনোবল চাঙ্গা রাখতে আয়োজন করা হয়। গত 24শে ডিসেম্বর থেকে মাস ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন হয়। এতে স্থানীয় পুলিশ, র্যাব, পিবিআই, হাইওয়ে পুলিশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশ প্রশাসনের 45টি দল অংশ নেয়। বিভিন্ন পর্যায়ের খেলা শেষে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল এবং কনস্টেবল ফরিদুল ইসলামের দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা জেতেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়ালের দল। পুরো ম্যাচ উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। সিলেটে র্যাবের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন। সে খবর জানাতে লাক্কাতুরা চা বাগান এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম। ধন্যবাদ জাফর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যাব ৯ সিলেটে আয়োজন করেছে হাফ ম্যারাথন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যারাথনের যারা অংশগ্রহণকারী তারা আসতে শুরু করেছে সকাল 6:30টায়। সিলেটে কিং ব্রিজ থেকে এই ম্যারাথন শুরু হয়েছে এবং এখানে যে লাক্কাতুরা চা বাগান এলাকায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এখানে ফিনিশিং পয়েন্টে এসে তারা শেষ করছে তাদের 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার। এই দুইটি ক্যাটাগরিতে প্রায় 1050 জন অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশ থেকে। পুলিশ, র্যাব সহ অন্যান্য যারা রানার্স আছে যারা ম্যারাথনে অংশগ্রহণ করে থাকে সবসময় তারা অংশগ্রহণ করেছে থাকে এবং তারা এখানে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে এই র্যাব 9-এর যেই আয়োজন সেই আয়োজনকে সহযোগিতা করেছে সিলেট রানার্স কমিউনিটি, সহযোগিতা করেছে, বিভিন্ন ভলেন্টারি সার্ভিস দিচ্ছে তারা এখানে। ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে রানাররা এসছে, পুলিশের রানাররা এসছে, অন্যান্য যারা ফোর্সেস আছে তাদের রানাররা এসছে এবং এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে যে ফিনিশিং তাদের মধ্যে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এবং র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আব্দুল্লাহ মামুনও তিনি এসছেন এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রানাররা ফিনিশিং পয়েন্টে অনেক আগের থেকে আসতে শুরু করেছে। তারা 10 কিলোমিটার, তাদের মধ্যে অনেকে চলে এসছে, কিন্তু 21.1 কিলোমিটার যারা তারা আসতে একটু সময় লাগছে। বিশেষ করে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে এই হাফ ম্যারাথনের আয়োজন করেছে র্যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যারা রানার্স যারা অংশগ্রহণকারী তাদের মধ্যে আমরা বেশ উৎসাহ উদ্দীপনা দেখেছি। শুধুমাত্র পুরুষ নয়, এখানে বলে রাখা প্রয়োজন নারী পুরুষ যৌথভাবে এই হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আসছে তারা কিন্তু এই ফিনিশিং পয়েন্টে এসে তারা এখন একটু রিল্যাক্স মুডে আছে। এখানে বিভিন্ন জায়গা দেওয়া আছে, যারা এখানে থাকবে, যারা এখানে ফিনিশিং পয়েন্টে এসছে তারা এখানে
এখানে থাকবে। এখন ইতিমধ্যে আমরা দেখেছি যে 10 কিলোমিটার যারা এসছে তারা 10 কিলোমিটার পথ অতিক্রম করে তারা প্রায় সবাই চলে এসছে। এই 10 কিলোমিটার মধ্যে 600-র উপরে আছে, 10 কিলোমিটার বাকি 1050-এর মধ্যে বাকিরা থাকবে। এবার 21.1 কিলোমিটার পথ অতিক্রম করবে। এখানে সিলেটের রাস্তাটি অত্যন্ত সুন্দর একটি রাস্তা। এখানে দুটি চা বাগান রয়েছে, লাক্কাতুরা চা বাগান, মানলিছড়া চা বাগান, দুটি বাগান অতিক্রম করে ঘুরে তারপর আবার এই ফিনিশিং পয়েন্টে এসে এই রানাররা তাদের এই যেখানে বিশ্রামের জায়গা সেই বিশ্রামের জায়গায় বসবেন এবং বিশ্রামের জায়গার পরে এই র্যাবের পক্ষ থেকে তাদের আপ্যায়ন সহ সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। আমরা দেখেছি পথে পথে ভলান্টিয়ার রয়েছে, পথে পথে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রয়েছে, সবাই রয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নবীন প্রবীণের একটা সম্মিলন, আমরা কিশোরও দেখেছি, কম বয়সী অনেক বাচ্চা ছেলে মেয়েরাও এখানে অংশগ্রহণ করেছে। এরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রবীণ বা বয়োজ্যেষ্ঠরা এই যুবকদের সাথে বা আরও যারা কিশোরদের সাথে অংশগ্রহণ করে এই যে হাফ ম্যারাথন, এই হাফ ম্যারাথনকে একটি আনন্দ বা উৎসবে পরিণত করেছে। বিশেষ করে র্যাব 9 বেশ কিছুদিন থেকে এই ম্যারাথনের জন্য বেশ প্রচারণা চালাচ্ছেন এবং সারা বাংলাদেশ থেকে এই অংশগ্রহণ করার জন্য, এই হাফ ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য তারা আহ্বান জানিয়েছে এবং তাতে করে যে সারা বাংলাদেশে যে ম্যারাথনে যারা অংশগ্রহণ করে বা তাদের একটি সমিতি আছে বা অ্যাসোসিয়েশন আছে তারা আসছে। আপনি দেখতে পাচ্ছেন কয়েকজন নারীকে আমরা দেখতে পাচ্ছি যারা ফিনিশিং দিয়ে এই ফিনিশিং টাকা চলে আসছে 10 কিলোমিটার পথ অতিক্রম করে এবং অনেক কম বয়সী শিশুরাও এখানে আমরা দেখেছি তারা এখানে 10 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এখানে বসে তারা বিশ্রাম করছেন, তারা এই আয়োজনকে একটি উৎসবে পরিণত করেছেন। বিশেষ করে সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাব 9-এর যে এই আয়োজন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকীতে আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশব্যাপী ম্যারাথন আয়োজন করেছে এবং 7 মার্চ এই ম্যারাথন আয়োজন করবে। তারই ধারাবাহিকতায় র্যাব আজকের এই ম্যারাথনের আয়োজন করেছে। এখানে সিলেট সরকারি যে হাই স্কুলের মাঠে এই ফিনিশিং পয়েন্টের আয়োজন করা হয়েছে, তাদেরকে বিভিন্ন আপ্যায়ন এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। এখানে একটি মঞ্চ করা হয়েছে, মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত IGP আবদুল্লাহ আল মামুন এবং সেই অনুষ্ঠানটা প্রায় 10টা সাড়ে 10টার দিকে অনুষ্ঠিত হবে। তার আগে যারা এই অংশগ্রহণকারী আছে তারা একটু রিল্যাক্স অবস্থায় আছে। ইতিমধ্যে 10 কিলোমিটার যারা অংশগ্রহণ করেছে 10 কিলোমিটারে তারা তাদের ফিনিশিং পয়েন্টে শেষ করেছে। আমরা অপেক্ষা আসছি 21 কিলোমিটার যারা পথ অতিক্রম করবে তারা পরবর্তীতে এসে এখানে আবার তাদের সাথে জড়ো হবে এবং দুইটি তাদের জায়গা করেছে 21.1 কিলোমিটার এবং 10 কিলোমিটার, দুইটি পয়েন্টে তারা এসে জড়ো হবে। সব কিছু মিলিয়ে আজকে একটি উৎসবের দিন। র্যাব 9-এ যে আয়োজনটা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং তাদের যে থিম সন্ত্রাস এবং মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে এই ম্যারাথন, সেই ম্যারাথনে সবাই অংশগ্রহণ করে একটি উৎসবে পরিণত করেছে। জাফর, এই ছিল সিলেটের র্যাব 9-এর আয়োজনে যে হাফ ম্যারাথনের আয়োজন করেছে সেই ম্যারাথনের সর্বশেষ খবর। সিলেটের র্যাবের আয়োজন অনুষ্ঠিত ম্যারাথনের খবর জানাতে লাক্কাতুরা চা বাগান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। মাগুরার মাঠে মাঠে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের জন্য সরিষা ক্ষেতের পাশে বাক্স বসাচ্ছেন মৌচাষিরা। বাণিজ্যিকভাবে চলছে মধু আহরণ, তবে উৎপাদিত মধু সংরক্ষণ ও সঠিক বাজার ব্যবস্থা না থাকার পাশাপাশি মৌ বক্স নিয়ে যাতায়াতে বাধার সম্মুখীন হতে হয় মৌয়ালিদের। মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ বাবির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাগুরার বেঙ্গা, বেরোইল, রাগবদাইল, মগিরসহ মাঠে মাঠে সরিষা। দুচোখ যেদিকে যায় শুধু হলুদ আর হলুদ। সরিষা ক্ষেতের পাশেই বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সরিষার মাঠগুলো। 5 থেকে 5.5 লাখ টাকা ইনকাম করেছিলাম মধুর খামার করে। সরিষা ফুল, কালোজিরে ফুল, লিচু ফুল, ধনে ফুল এবং আমরা শুধু সুন্দরবন মধু কালেকশন করি। মধু সংগ্রহে ক্ষেতের পাশে শত শত মৌবাক্স স্থাপন করা হয়েছে। মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে, আর মৌচাষীরা প্রতি সপ্তাহে ধোয়ার মাধ্যমে মৌমাছি সরিয়ে বাক্সগুলো থেকে বিশেষ কায়দায় মধু তুলে প্রক্রিয়াজাতের মাধ্যমে বিক্রি করেন। 12টা বক্স নিয়ে শুরু করেছিলাম, আমার এখন প্রায় 100-র মতন বক্স এবং আমি এখন এর থেকে যে আয় আসছে আমি এখন খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছি।
এরকম একটা মধুর খামার করতে চাই, যাতে আমার জীবনের ভবিষ্যৎটা একটু উন্নতি হয়। তবে উৎপাদিত মধুর ভালো বাজার ব্যবস্থা না থাকায় পাশাপাশি মৌবক্স নিয়ে যাতায়াতের সময় পরিবহনে ভোগান্তি পোহাতে হয় মৌয়ালিদের। সরকার যদি এমন কোনো কাগজ করে দিত যে কাগজটার মাধ্যমে প্রশাসন আমাদের কোনো বাধা সৃষ্টি করবে না এবং আমাদের মৌমাছির গাড়িগুলো সুন্দরভাবে যাতায়াত করার একটা সুবিধা করে দেবে। বাজারের জন্য নির্দিষ্ট স্থান থাকতো, তাহলে পরে এই মধুটা সঠিকভাবে বিক্রি করা যেত। মৌচাষীদের মধু আহরণে প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তির বাক্স প্রদানের কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে খুব উন্নত মানের বক্স, যেটা তুরস্ক থেকে আনা হয়েছে, সেই বক্স সরবরাহ করা হয়েছে এবং সেই বক্সের মধু উৎপাদন ক্ষমতা আমাদের দেশি যে কাঠের বক্স তার তুলনায় অনেক বেশি। কৃষি অফিস জানায় জেলায় 14,000 হেক্টর জমিতে সরিষা চাষ করে প্রায় 17,000 কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মাগুরা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘন কুয়াশায় ব্যাহত বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল, উভয় পাশে আটকা শত শত যানবাহন। পাটুরিয়া দৌলতদিয়া রুটেও চলছে না নৌযান। করোনা টিকার প্রথম চালান এখন দেশে, ভারতের উপহার 20 লাখ ডোজ হস্তান্তর। এ মাসেই আসবে আরও ভ্যাকসিন, প্রয়োগে সব প্রস্তুতি সম্পন্ন জানালেন প্রধানমন্ত্রী। আর মাত্র কয়েকটি গার্ডার বসলেই উত্তরা থেকে আগারগাঁওকে যুক্ত করবে মেট্রো রেলের লাইন। শেষ প্রায় 80% কাজ। বিজয় দিবসেই চালুর প্রত্যাশা। এবং সিরিজ নিশ্চিতে দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পথে বোলিংয়ে বৈচিত্র্য আনার প্রত্যাশা, ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজও। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।